বিয়ে নিয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে প্রথমে কোন কথাটা আপনার মাথায় আসবে? আজকালের বিয়েটা একটা ট্রেন্ড। এই বিয়েতে রয়েছে হলদি, সঙ্গীত, মেহেন্দি, আরও নানা রকমের নিয়মকানুন। কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে এই ভারতে কিভাবে বিয়ে দেওয়া হতো? এই বিয়ের মানে কি ছিল? শুধুই কি জীবনযাপনের একটা অঙ্গ, নাকি অন্য কোনো নিয়ম আছে? আসুন আজ তাহলে আমরা জানবো আমাদের প্রাচীন ভারতে কিভাবে বিবাহ করা হতো, আর এই বিয়েটাকে কি উদ্দেশ্যে করা হতো, এবং কেন এই বিয়ের এতটা গুরুত্ব রয়েছে আমাদের এই দেশে। আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের হিন্দু ধর্মের বিয়েটাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মানা হতো। এই বিয়েটা ছিল জীবন ধারণের একটা অংশ। তার কারণ তখন আমাদের জীবনটা 4টি অংশে ভাগ করা হতো। প্রথম অংশটি ছিল ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যে একজন শিশু তার শিক্ষা লাভ করবে, তার জ্ঞান লাভ করবে এবং তার জীবনটা একটা ছাত্র জীবনের মতো পালন করবে। আত্মসংযম করতে শিখবে, যে চরিত্র গঠন করবে, খেলাধুলো করবে। এই সময়টা তার শারীরিক এবং মানসিক বিকাশের সময়। অর্থাৎ আমরা এখন যে শৈশব জীবনটা পালন করছি সেটাই তখনকারের জীবনে ব্রহ্মচর্য নামে পালন করা হতো। এবং এই টাইমে শিশুরা কিন্তু নিজের বাড়িতে থাকতো না, বেশিরভাগটাই গুরুকুলে থাকতো, এবং গুরুকুলে থেকেই তারা তাদের শিক্ষা, আত্মসংযম এবং চরিত্র গঠন এই জিনিসগুলো শিখতো। এর পরবর্তী স্টেপে আসতো গৃহস্থ, মানে এবার একজন শিশু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সংসার জীবনে প্রবেশ করবে। তো এই সময়ে সে বিবাহ করত, এবং এই বিবাহটি ছিল মোট 8 ধরনের। হিন্দু ধর্মে 8টি বিবাহের কথা বলা হয়েছিল। এর প্রথম বিবাহটা ছিল ব্রাহ্ম বিবাহ। এই ব্রাহ্ম বিবাহ কিভাবে হতো? ব্রাহ্ম বিবাহের ক্ষেত্রে একজন পিতা দেখত যে কোন পাত্রটি তার মেয়ের জন্য উপযুক্ত। তার জ্ঞান, তার শিক্ষা, তার চরিত্র এইসব দেখেই একজন পিতা নিজের কন্যাকে একটা সুপাত্রস্থ করতেন। দ্বিতীয় ক্ষেত্রে যে বিবাহটা দেওয়া হতো সেটা হলো দৈব বিবাহ। এই দৈব বিবাহ কিভাবে ঘটানো হতো? একজন পুরোহিত যখন যজ্ঞ করত এবং সেই যজ্ঞ যখন সম্পন্ন হতো তখন পিতা তার কন্যাকে সেই পুরোহিতের হাতে দান করতেন। এইভাবেই সেই পুরোহিত সেই কন্যাটিকে বিবাহ করত। এটা হলো দৈব বিবাহ। এর পরবর্তীতে যে বিবাহটা হতো সেটা হলো আর্য বিবাহ। এই বিবাহের ক্ষেত্রে পাত্রকে কন্যার পিতাকে গরু কিংবা সেই জাতীয় কোনো উপহার দিতে হতো, এবং তার বদলে পিতা তার কন্যাকে পাত্রকে দান করতেন। এই বিবাহটা একটু দান সামগ্রীর দিকে চলে গিয়েছিল। এর পরবর্তী যে বিবাহটা ছিল সেটা হলো প্রজাপত্য বিবাহ। এই বিবাহের ক্ষেত্রে কি হতো? একজন কন্যা আর একজন পাত্র দুজনে মিলে নিজের ধর্ম পালন করার জন্য, একসাথে জীবনযাপন করার জন্য বিবাহ করত। এর পরবর্তীতে যে বিবাহটা আসছে সেটা হলো গান্ধর্ব বিবাহ। এই গান্ধর্ব বিবাহটা ছিল আজকালের প্রেম বিবাহের মতো। এই গান্ধর্ব বিবাহের ক্ষেত্রে পাত্র তার বিবাহযোগ্য কন্যাকে পছন্দ করতে পারত, এবং কন্যাও সে কোন পাত্রকে বিবাহ করবে সেটা নিজে থেকে পছন্দ করতে পারত, এবং এইভাবেই দুজনের পছন্দ অনুযায়ী বিবাহটা হতো। এর পরবর্তীতে যে বিবাহটা আসছে সেটা হলো অসুর বিবাহ। এই অসুর বিবাহের ক্ষেত্রে ব্যাপারটা কি হতো? অসুর বিবাহের ক্ষেত্রে একজন পাত্র কন্যার বাবাকে কিছু ধন সম্পদ দিত, যার বদলে পিতা তার কন্যাকে পাত্রের হাতে দান করে দিত। এটাও কিন্তু ওই পণ প্রথার মতোই ব্যাপার। কিন্তু এখন যেমন নারীদেরকে পণ দিয়ে বিয়ে করতে হয়, তখনকারের দিনে কিন্তু নারীদের পণ দিয়ে বিয়ে হতো না, পাত্রপক্ষ কন্যার বাবাকে পণ দিত। এর পরবর্তীতে যে বিবাহটা হতো সেটা রাক্ষস বিবাহ। এই রাক্ষস বিবাহ কিভাবে হতো? রাক্ষস বিবাহের ক্ষেত্রে একজন কন্যার অমতে জোরপূর্বক তাকে তুলে নিয়ে গিয়ে বিবাহ করা হতো। এটা খুবই নিন্দনীয় একটি বিবাহ ছিল। এর পরবর্তীতে যে বিবাহটা হতো সেটা হলো পৈশাচিক বিবাহ। এই বিবাহতে কি হতো? একজন নারীকে অবচেতন অবস্থায় বিবাহ করা হতো, যেটা একদমই গ্রহণযোগ্য নয়। এই ছিল হিন্দু ধর্মের মোট 8টি বিবাহ প্রথা। কিন্তু হিন্দু ধর্মে প্রাচীন কালেও মেয়েদের স্বাধীনতা ছিল। তারা নিজেদের পাত্র নিজেরা পছন্দ করতে পারত। বিশেষত রাজকন্যারা তার নিজের বিবাহের জন্য স্বয়ম্বর সভা বসাতো, এবং সেই স্বয়ম্বর সভার মাধ্যমে নিজেদের বর তারা নিজেরাই পছন্দ করে নিতে পারত। এই বিবাহ ছিল তখনকার আধ্যাত্মিক একটি প্রক্রিয়া, মানে দুই আত্মার মিলন। এটা ধর্ম এবং সামাজিক নিয়ম, দুই নিয়মেই চলত। তখনকার বিবাহতেও আজকের বৈদিক বিবাহের সমস্ত নিয়মই ছিল। তখনকারের মানুষ যখন বিবাহ করত তখন পাত্র এবং কন্যা একে অপরের প্রতি অঙ্গীকার করত, এবং তারা একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করত। এই বিবাহের প্রধান উদ্দেশ্য ছিল অর্থ, ধর্ম, কাম এবং মোক্ষ।
এই 4টি উদ্দেশ্য নিয়েই একজন কন্যা এবং একজন পাত্র দুজনে সংসার জীবন পালন করত। আজকালের এই বিয়েটা অনেকটা ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে, কিন্তু আগেকারের বিয়েতে এত জাঁকজমক ছিল না, কিন্তু ছিল আত্মিক মিলন। এখন তো বিয়েতে কেউ বিশ্বাসী নয়, অনেকে লিভ-ইনে বিশ্বাসী, কিন্তু আমাদের প্রাচীন ভারত থেকে এই বিবাহটাকে দুই আত্মার মিলন হিসাবে ধরা হয়েছে। আমরা যদি সেই আগেকারের নিয়মে ফিরে যাই এবং বিয়েটাকে কোনো সামাজিক নিয়ম না দেখে যদি দুই আত্মার মিলন হিসাবে ধরি, আজকালকার এত বিবাহ বিচ্ছেদ হয়তো অনেকটাই কমে যাবে। তো আপনি কি বিয়েতে বিশ্বাসী? ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আর এই রকম প্রাচীন ভারতে আরও অনেক রহস্য জড়িয়ে রয়েছে। এই ভিডিওতে আজকে আমি আলোচনা করলাম প্রাচীন ভারতের বিবাহ ইতিহাস নিয়ে। এর পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে আবারও কোনো একটা ইতিহাসের অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।